আসসালামু আলাইকুম। আজ ৩১শে জুলাই ২০২৫ বৃহস্পতিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। ২৪-এর গণ অভ্যুত্থানের পর দেশে অন্যতম আলোচ্য জুলাই সনদ চলতি মাসের মধ্যেই প্রণয়ন ও তাতে রাজনৈতিক দলগুলোর সই করার আশা করা হলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। আজ বৃহস্পতিবার জুলাইয়ের শেষ দিন। ঐকমত্য কমিশনের দেওয়া জুলাই জাতীয় সনদ ২০২৫-এর খসড়া নিয়ে এতদিন সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য দেখা দেওয়ায় এবং অন্তত ৮টি মৌলিক সংস্কারের বিষয়ে এখনও মতৈক্য না হওয়ায় এ মাসে তাতে সই করা সম্ভব হচ্ছে না। সংস্কার ইস্যুতে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে ৬ মাসের জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আজ শেষ হওয়ার কথা থাকলেও এর মেয়াদ বাড়ছে। আগের খসড়া নিয়ে প্রধানত বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির মতপার্থক্য দেখা দেওয়ায় আজ একটি সমন্বিত ও গ্রহণযোগ্য খসড়া দলগুলোকে সরবরাহ করবে কমিশন। সব মিলিয়ে সৃষ্ট এক ধরনের সংশয়ের মধ্যেই আজ সকাল 10:30টায় দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসছে ঐকমত্য কমিশন। কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক প্রতিবেদনের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিক সহ অন্তত 15 জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল বুধবার বিকেলে 4:30টার দিকে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারীরা একটি টিভি চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়ে নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। একই সময়ে উপজেলা ছাত্র দলও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয়। এক পর্যায়ে সমাবেশে হামলার ঘটনা ঘটলে দুই পক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ি করা হয়। এতে কমপক্ষে 15 জন আহত হন। উপদেষ্টা মাহফুজকে জড়িয়ে 6.5 কোটি টাকা পাচারের গল্প। এই সংবাদের ভেতরে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য। উপদেষ্টা মাহফুজ আলমকে জড়িয়ে 6.5 কোটি টাকা পাচারের একটি গল্প ছড়িয়েছে। গল্পের রচয়িতা একজন প্রবাসী কন্টেন্ট ক্রিয়েটর। তিনি দাবি করেছেন, মাহফুজ আলমের ভাই মাহবুব আলমের নামে অস্ট্রেলিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ অর্থ স্থানান্তর হয়েছে। অথচ অভিযোগের সঙ্গে কোনো তথ্য, নথি ও প্রমাণ উপস্থাপন করা হয়নি, বরং অভিযোগকারী নিজেই দুটি গুরুত্বপূর্ণ তথ্য ভুলভাবে উপস্থাপন করেছেন। প্রথমত, তিনি দাবি করেছেন মাহবুব আলম সিডনিতে বসবাস করেন এবং পেশায় একজন ট্যাক্সি চালক। বাস্তবতা হচ্ছে মাহবুব আলম 2023 সালের অক্টোবরেই অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন এবং কখনোই ড্রাইভিং লাইসেন্স নেননি। দ্বিতীয়ত, অস্ট্রেলিয়ায় বৈধ আয়ের উৎস ছাড়া ছাত্র ভিসাধারী কারো অ্যাকাউন্টে কোটি টাকার অর্থ থাকার কোনো সুযোগ নেই। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনীর সন্তান আব্দুল আওয়াল মিন্টু গতকাল বলেছেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সকলে জানে। সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রী এখন সুস্থ আছেন। নির্বাচনের সময় সুস্থ থাকলে তিনিও এতে অংশ নেবেন। নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা বিএনপির নেই। বিগত 2024 সালে 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদের 261 আসনের সীমানা বহাল রেখে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে 39টি আসনে ছোটখাটো পরিবর্তন করে নতুন সীমানার খসড়া গতকাল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রস্তাবিত খসড়ায় গাজীপুরের একটি আসন বাড়ানো হয়েছে এবং বাগেরহাটে একটি আসন কমানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বসন বলেছেন, আমাদের দুই মহান দেশের সম্পর্ক গড়ে উঠেছে বাংলাদেশি থেকে আমেরিকান। এক একজন মানুষের মাধ্যমে হাতে হাত ধরে হৃদয়ে হৃদয় দিয়ে। গতকাল বুধবার সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে কাউন্টার টেররিজম, শান্তি রক্ষা, জঙ্গলে অপারেশন ও বিস্ফোরক বিষয়ে বাংলাদেশ ও ইউএস আর্মির যৌথ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। গত 24 জুলাই মহড়াটি শুরু হয়। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে আর হাসপাতালে ভর্তি হয়েছেন 386 জন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল আহসান ফিরোজের বিরুদ্ধে গতকাল মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে 1,75,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ফেসিবাদ হটিয়ে জনগণ রাষ্ট্র ও সরকারে নিজেদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করেছে।
এখন অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে শোনা যায়। শিক্ষাঙ্গন, স্থানীয় সরকার কিংবা জাতীয় সরকার প্রতিটি ক্ষেত্রে বিএনপি জনগণের ভোটে প্রতিনিধি নির্বাচিত করার পক্ষে। কিন্তু এসব নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণের বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা, এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। গতকাল বুধবারে ঢাকার সাভারে আশুলিয়ায় নারকীয় জুলাই আশুলিয়া থানা সংলগ্ন লাশ পোড়ানো স্থানে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ছাত্র শ্রমিক জনতার জুলাই অভ্যুত্থান 2024 নারকীয় আশুলিয়া স্মরণে এক প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টা এনসিপির কেউ নন, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার বিকেলে নরসিংদীর পৌরসভার সামনে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের 2500-এ মাত্র 10,000 টাকা বকেয়া দোকান ভাড়া চাওয়ায় স্থানীয় বিএনপি অফিসের ভেতরে দোকান মালিক ও ইউনিয়ন মৎস্যজীবী দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে পিটিয়ে হত্যা করেছে বিএনপির একদল নেতা। গতকাল বুধবার বেলা 11:30টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদি বাজারে এই ঘটনা ঘটে। নিহতের নাম জাহাঙ্গীর হোসেন এবং তার বয়স ছিল 57 বছর। নিহতের ওই দোকানটি ভাড়া নিয়ে স্থানীয় বিএনপির কার্যালয় করা হয়। এই ঘটনার পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জে জেলাধীন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক খোকন প্রধান, ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য রাসেল প্রধান, ওয়ার্ড বিএনপি নেতা আলম মিয়া ও সাদ্দাম হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পুঁজিবাজারে নানা অনিয়ম, জালিয়াতি ও বিনিয়োগকারীদের প্রতারিত করার কারণে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে দেশের শেয়ার বাজারের আজীবন অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। গতকাল বুধবার বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় নিয়ে জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের 7 দিনের রিমান্ড গতকাল মঞ্জুর করেছেন আদালত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। পরে তার ফলো আপ চিকিৎসার অংশ হিসেবে গত মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয়। চিকিৎসকরা তার হার্টের 3টি প্রধান রক্তনালীতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে তার এই অবস্থায় বাইপাস সার্জারি করানোই সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে। ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে গত সোমবার নীতি নির্ধারকদের সঙ্গে এক আলোচনায় বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে মর্যাদা সমতা ও পারস্পরিক কল্যাণের মূল নীতির উপর জোর দিয়েছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। রংপুরের গঙ্গাচড়াই হিন্দুপল্লীতে হামলায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর গতকাল এই গ্রেপ্তারের তথ্য চাওয়ায় প্রথম আলো ও কালোবেলার 2 সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিত করেছেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলাম। গতকাল বুধবার বেলা 3টার দিকে কিশোরগঞ্জ থানা চত্বর গোল ঘরে এ ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার এই 2 সাংবাদিক হলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জহির রায়হান এবং কালবেলার রংপুর প্রতিনিধি রেজওয়ান রনি। টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুরে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সমাবেশে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং 737 উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ায় নির্ধারিত সময়ের 5.5 ঘন্টা বিলম্বে ছেড়েছে শারজা ঢাকা রুটের ফ্লাইট BG352। এর প্রভাব পড়ে পরবর্তী ঢাকা থেকে ব্যাংককগামী BG388 ফ্লাইটটিতেও। ফলে নির্ধারিত সময়ে ঢাকা ছাড়তে না পারায় সকাল থেকে শাহজালাল বিমানবন্দরে আটকে থাকতে হয় ব্যাংককগামী যাত্রীদের। গতকাল বুধবার বিমানের একাধিক সূত্রে বিষয়টি জানা গেছে।
বিচার আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, রাষ্ট্র মেরামত, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে সেটা মিস করলে আগামী কয়েক শতকেও এ সুযোগ আর পাবো না। কাজেই এই সুযোগ আমাদের কোনোভাবেই মিস করা চলবে না। গতকাল বুধবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ 2025-এর খসড়ার উপর এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক জব্দ করার তথ্য গতকাল দিয়েছে পুলিশ। সাভারে উলাইল সেতুর উপর এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে ঢাকা আরিচা মহাসড়কে সাভারে উলাইল সেতুর উপর দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, যা আশঙ্কা করা হয়েছিল তাই হচ্ছে। ভারতের উপর 25% শুল্ক চাপালো যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার বিকেলে এই শুল্ক হার ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রাম্প। কেন ভারতের উপর এই শুল্ক চাপানো হলো তা নিজের যোগাযোগ মাধ্যম পোস্টে সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি রাশিয়া থেকে অস্ত্র কিনলে ভারতকে জরিমানারও হুমকি দিয়েছেন ট্রাম্প। রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর আশঙ্কা সত্যি করে জাপান ও আমেরিকাতেও আঘাত হানল সুনামি। ক্যালিফোর্নিয়া ও হাওয়াই উপকূলে আছড়ে পড়ল প্রবল ঢেউ। ইতিমধ্যেই সেখানকার উপকূলীবর্তী বাসিন্দাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে, দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও ডিজিটাল লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর উপর সাইবার হামলার ঝুঁকি দেখা দিয়েছে। এমন শঙ্কায় জরুরি সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, নারীদের অবস্থান শুধু পর্দার সামনে নয়। এখন শুধু অভিনেত্রী হিসেবে নয়, নির্মাতা হিসেবেও নারীরা দৃঢ়ভাবে নিজেদের অবস্থান তৈরি করছেন। এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছেন এক ঝাঁক প্রতিভাবান নারী নির্মাতা, যারা সাহসিকতা, সমাজ সচেতনতা ও সৃজনশীলতার মাধ্যমে বাংলার নাটক ও চলচ্চিত্রকে নতুন মাত্রা দিচ্ছেন। আর এদের ভেতরে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ভেতরে উল্লেখযোগ্যরা হচ্ছেন কোহিনুর আক্তার, সুচন্তা, রুবাইয়াত হোসেন, মেহের আফরাজ শাওন ও চয়নিকা চৌধুরী। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।